গল্পকরণ আপনারা শুনছেন জুল ভার্নের লেখা গল্প স্কুল ফর রবিনসন্স। আজকে ষষ্ঠ পর্ব। শুধু ভালুক নয়, দ্বীপে বাঘও আছে। এ কথা শুনে ম্যালেরিয়া রোগীর মতো কাঁপতে লাগলেন প্রফেসর টার্টলেট। শুধু কাঁপছেন না, সেই সঙ্গে প্রলাপও বকছেন। এই দ্বীপে থাকতে হলে পাথরের দুর্গ চাই, পাথরের দুর্গ। তা না হলে এক্ষুনি আমি দেশে ফিরব, এক্ষুনি। দেশে তো আমি ফিরতে চাই, শান্ত গলায় বলল গডফ্রে। কিন্তু কিভাবে যাব সেটি তো বুঝতে পারছি না। আবার তোমাকে আমি প্রশ্ন করছি গডফ্রে, চিৎকার করছেন প্রফেসর টার্টলেট। 4 মাস হলো এই দ্বীপে আমরা আছি, এতদিন কোনো হিংস্র জন্তু দেখিনি, আজ হঠাৎ কেন একের পর এক দেখতে পাচ্ছি? এর উত্তর আমার জানা নেই স্যার, সত্যি কথাই বলল গডফ্রে। ব্যাপারটা আমার কাছে অত্যন্ত দুর্বোধ্য। আমি কি বলিনি দ্বীপ ছেড়ে পালানোর কোনো উপায় নেই? এসো, আমাদের এই আস্তানাকে আমরা দুর্ভেদ্য দুর্গ বানায় ফেলি। কিভাবে? উইলট্রির চারপাশে আরও কয়েকটা দেবদারু গাছ রয়েছে, ঠিক ওগুলোকে খুঁটি হিসেবে ব্যবহার করে ওয়েলট্রির চারপাশে একটা মজবুত বেড়া তৈরি করা যায়। প্রস্তাবটা গডফ্রের মনে ধরল। কাজটায় যথেষ্ট খাটুনি আছে, তবে খাটুনিকে সে ভয় পায় না। তাছাড়া তাকে একাই সব করতে হবে না, কারফিনো আর টার্টলেট সাহায্য করবেন। দেরি না করে তক্ষুনি কাজে লেগে গেল। পাইনবনটা নদীর ধারে, ওদের আস্তানা থেকে 1 মাইল দূরে। পাইনের ডালপালা দিয়ে বেড়াটা তৈরি করা হবে। রোজ সকালে রুটিন করে দাঁড়ালো কাজটা। কোরাল নিয়ে 3 জলে বেরোয় পড়ে, সঙ্গে খাবার থাকে, ফলে সন্ধ্যের আগে আস্তানায় না ফিরলেও চলে। কাজটা ওরা যত কঠিন ভেবেছিল, হাত দেওয়ার পর দেখা গেল তার চেয়েও কঠিন। পাইন বন থেকে কাঠ আর ডালপালা কেটে আনতেই 17 তারিখ পার হয়ে গেল। আকাশে আবার নতুন করে দুর্যোগের ঘনঘটা দেখা দিয়েছে। মাথার উপর প্রায় সব সময় মেঘ থাকে, মাঝে মধ্যে বৃষ্টিও হচ্ছে। বেড়াটা তৈরি করতে আরও 1 সপ্তাহ লেগে গেল। তৈরি হবার পর 3 জনই স্বীকার করল তাদের ঘাম ঝরানো পরিশ্রম সার্থক হয়েছে। যে কোনো বিচারে অত্যন্ত মজবুত হয়েছে বেড়াটা। শুধু গাছগুলোকে খুঁটি হিসেবে ব্যবহার করা হয়নি, ওগুলোর মাঝখানে মোটা মোটা ডালও পোতা হয়েছে মাটিতে। বেড়াটা এত উঁচু, হিংস্র কোনো জন্তুর পক্ষেও লাফ দিয়ে টপকানো সম্ভব নয়। গায়ের ধাক্কায় ভেঙে ফেলতেও পারবে না। বেড়াটা তৈরি শেষ, বাকি শুধু বেড়ার মাঝখানে একটা দরজা বসানো। 27 তারিখ সকালে সেই কাজটা করছিল গডফ্রে। হঠাৎ এমন সময় রহস্যময় কাণ্ড ঘটল। ফিনা আইল্যান্ডে পুরনো ধাঁধাটা আবারও জটিল হয়ে উঠল ওদের কাছে। উইলট্রির মগডালে উঠেছে কার্ফেনেতো, ওদের আস্তানার মাথার দিকের ফুটোগুলো বন্ধ করবে। হঠাৎ দুর্বোধ্য ভাষায় চেঁচিয়ে উঠল সে। তাড়াতাড়ি দূরবীন নিয়ে গাছ বেয়ে মগডালে উঠে এলো গডফ্রে। হাত তুলে তাকে উত্তর পূব দিকটা দেখালো কার্ফেনেতো। সেদিকে তাকাতেই বিষম একটা ধাক্কা খেল গডফ্রে। কুণ্ডলি পাকিয়ে কালো ধোঁয়া উঠছে আকাশে। আবার বিড়বিড় করল গডফ্রে। ধোঁয়ার উৎস প্রায় 5 মাইল দূরে, দ্বীপের অন্য এক প্রান্তে। আগুনটা বেশ বড়ই হবে, কারণ বেশ মোটা একটা স্তম্ভের মতো পাক খেতে খেতে উঠেছে ধোঁয়াটা। এবারে এই রহস্য সমাধান আমাকে করতেই হবে। গডফ্রের গলায় জেদ। কার্ফেনেতোকে নিয়ে দ্রুত গাছ থেকে নেমে এলো। কিছু খাবার দাবার নিয়ে বেরিয়ে পড়ল দুজন। প্রফেসর টার্টলেট থাকবেন আস্তানার পাহারায়। সাঁকো পার হয়ে নদীর ডান তীরে চলে এলো তারা। তারপর ঘাস জমির উপর দিয়ে সংক্ষিপ্ত পথ ধরে দ্রুত হাঁটতে লাগলো। হিংস্র জন্তু জানোয়ারের ভয়ে সাবধানে এগোচ্ছে ওরা। সৈকতের প্রথম সারির গাছগুলোর কাছে পৌঁছাতে বেলা 12টা বেজে গেল। ইতিমধ্যে এক জায়গায় থেমে দুপুরের খাবারটা খেয়ে নিয়েছে। আকাশের গায়ে ধোঁয়ার কুণ্ডলি এখন আরো পরিষ্কার দেখতে পাচ্ছে ওরা। আর সম্ভবত 6 মাইল এগুলে ধোঁয়ার উৎসটা দেখতে পাবে। কিন্তু 2 মিনিট পর হঠাৎ করে ধোঁয়াটা অদৃশ্য হয়ে গেল। মনে হলো কেউ যেন তাড়াহুড়া করে আগুনটা নিভিয়ে দিয়েছে। দেবদারু গাছের মাথা থেকে জায়গাটা অবশ্য চিনে রেখেছে গডফ্রে। খুঁজে নিতে কোনো অসুবিধা হবে না। সেই ধোঁয়া উঠতে দেখেছে কোনো একটা পাথরের আড়াল থেকে। পাথরটা পিরামিড আকৃতির।
50 গজ দূরে গিয়ে পিরামিডটা দেখতে পেল ওরা। ছুটল গডফ্রে, কিন্তু কাছে এসে দেখল কেউই নেই। শুধু আধপোড়া কিছু কাঠ আর বেশ খানিকটা ছাই পড়ে আছে। কেউ না কেউ এখানে ছিল, 2 মিনিট আগেও ছিল। তার বা তাদের পরিচয় আজ আমাকে জানতেই হবে। বুক ভরে বাতাস নিল গডফ্রে, তারপর চিৎকার করে ডাকল, কে তোমরা? সামনে এসো, দেখা দাও। কেউই সাড়া দিচ্ছে না। নিজের ভাষায় কার্ফিনেতো চিৎকার করে ডাকল, এবারও কেউ সাড়া দিল না। আশেপাশের সবগুলো পাথরের আড়ালে খোঁজাখুঁজি করল ওরা। সৈকতের প্রতিটি গুহা, গর্ত, সুড়ঙ্গে তল্লাশি চালালো, কিন্তু কাউকে পাওয়া গেল না। অগত্যা বাধ্য হয়ে আস্তানায় ফেরার জন্য ফিরতি পথ ধরল ওরা। হাঁটতে হাঁটতে এটা সেটা অনেক কথাই ভাবছে গডফ্রে। ফিনা আইল্যান্ডে তবে কি ভূত আছে, নাকি এই দ্বীপে লুকিয়ে আছে কোনো জাদুকর? বারবার ধোঁয়া দেখতে পাবার কারণ কি? হঠাৎ করে হিংস্র জানোয়ারই বা আসছে কোত্থেকে? হঠাৎ গডফ্রেকে প্রচণ্ড এক ধাক্কা মারল কার্ফিনেতো। ছিটকে মাটিতে পড়ে গেল গডফ্রে। বিস্ময়ের ঘোর তখনও কাটেনি। ধীরে ধীরে সিধে হচ্ছে, দ্রুত একটা সাপকে পালিয়ে যেতে দেখল। আশ্চর্য, বিহব্বল দেখাচ্ছে গডফ্রেকে। একের পর এক কী সব হচ্ছে। প্রথমে ভালুক দেখলাম, তারপর বাঘ, এখন আবার সাপ। সাপ পালাচ্ছে, কিন্তু কার্ফিনেতো সেটাকে কোনো মতেই পালাতে দেবে না। পিছু ধাওয়া করে সাপটা গায়ের কুড়োল দিয়ে কোপ মারল সে। একটা সাপ মরল, কিন্তু ঘাসের ভেতর আরো কয়েকটা সাপ দেখতে পেল ওরা। আতঙ্কে চেঁচিয়ে উঠল গডফ্রে। কার্ফিনেতো দৌড়াও বলে নিজেও ছুটল সে। একের পর এক বিস্ময়ের ধাক্কায় তার মাথাই না খারাপ হয়ে যায়। হঠাৎ করে এত সাপ এলো থেকে? গডফ্রে ভয় লাগছে। আরো কোনো বিপদ উৎপেতে নেই তো? আছে, বিপদ আছে, তাও ছোটখাটো বিপদ নয়। নদীর ধারে এসে থমকে দাঁড়ালো গডফ্রে। উইলট্রির দিক থেকে একটা আত্মচিৎকার ভেসে আসছে। শুরু হবার পর চিৎকারটা থামছে না। গলাটা ওদের পরিচিত। জলদি কার্ফিনেতো, জলদি বলেই ছুটল গডফ্রে। প্রফেসর টার্টলেট নিশ্চয়ই কোনো সাংঘাতিক বিপদে পড়েছেন। সাঁকো থেকে দেখা গেল প্রফেসরকে। মাত্র 10-12 গজ দূরে তিনি নদীর কিনারা ধরে প্রাণপণে ছুটছেন। তাকে ধাওয়া করছে হাঁকড়া প্রকাণ্ড একটা কুমির। গা ভেজা, তার মানে একটু আগেই ওটা পানি থেকে উঠে এসেছে। টার্টলেট যখন মনের আনন্দে ছোটেন, দেখে মনে হয় নাচতে নাচতে এঁকে বেঁকে ছুটছেন। কিন্তু এই মুহূর্তে আতঙ্কে এমনই দিশেহারা হয়ে পড়েছেন যে সে সব ভুলে নাক বরাবর সোজা ছুটছেন। ফলে তার নাগান পাবার সম্ভাবনাটা অনেক বেড়ে গেছে কুমিরের। বিপদের উপর বিপদ। অকস্মাৎ হোঁচট খেয়ে পড়ে গেলেন তিনি। এবার আর তার রক্ষা নেই। থমকে গেছে গডফ্রে। এক চুলো নড়ছে না। শ্রদ্ধেয় শিক্ষকের এই চরম বিপদের সময় মাথাটা ঠান্ডা রাখার চেষ্টা করছে সে। বন্দুকটা তুলে সাবধানে গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য স্থির করল। গুলি করতেই তরাক করে একটা লাফ দিল কুমির। ছিটকে পড়ে গেল এক পাশে। একটা ঝড়ের মতো গডফ্রেকে পাশ কাটালো কার্ফিনেতো। ঝট করে প্রফেসর টার্টলেটকে নিজের কাঁধে তুলে নিল। সন্ধ্যে 6টা, সূর্য অস্ত যাচ্ছে। সঙ্গীদের নিয়ে আস্তানায় ফিরল গডফ্রে। আজকের আলোচ্য বিষয় বাঘ, ভালুক, সাপ, কুমির আর ধোঁয়া। ফিনা আইল্যান্ডে এসব কি ঘটছে? কে বা কারা বারবার রহস্যময় আগুন জ্বালছে? হঠাৎ করে হিংস্র জন্তু জানোয়ারই বা আসবে থেকে? কে জানে আরো কত রকম বিপদ ওদের জন্য অপেক্ষা করছে। প্রফেসর টার্টলেট বারবার সেই পুরনো কথাটাই বলছেন। গডফ্রে, এখানে থাকলে ভয়ে আমার হাড় বন্ধ হয়ে যাবে। যেভাবে পারো এ দ্বীপ থেকে অন্য কোথাও নিয়ে চলো আমাকে। এখানে আমি আর এক মুহূর্ত থাকতে চাই না। তাকে অভয় দিয়ে কিছু বলা দরকার, কিন্তু গডফ্রে বোবা হয়ে বসে থাকল। শুরুতেই হাড় কাঁপানো ঠান্ডা পড়তে বোঝা গেল শীতটা কেমন ভোগাবে। উইলট্রির ভেতর ফায়ারপ্লেস তৈরি করায় ওদের অবশ্য আরামেই থাকার কথা। একে তো প্রচণ্ড ঠান্ডা, তার উপর প্রায় 1.5 মাস ধরে রোজই ঝড় বৃষ্টি লেগে থাকলো।
এমনও হলো যে পরপর কয়েকদিন আস্তানা ছেড়ে ওরা কেউই বেরোতে পারল না। সিন্দুক থেকে গরম কাপড় চোপড় বের করা হলো। সারাক্ষণ তুষার পড়ছে, কাজে শিকারে বেরোনো বন্ধ। মাঝে দিন 15 জ্বরে ভুগল গডফ্রে। ঔষধের ছোট্ট একটা বাক্স পাওয়া গেছে সিন্দুকে। এতদিনে সেটা কাজে লেগে গেল। পেটে ঔষধ না পড়লে জ্বরটা আরও বেশ কিছুদিন ভোগাতো তাকে। জ্বর খুব বেশি উঠলে প্রলাপ বকছে সে, ফিনার নাম ধরে ডাকাডাকি করছে। দু একবার মামার কথাও শোনা গেল। ইতিমধ্যে বিশ্ব ভ্রমণের শখ, রবিনসন ক্রুসো হবার স্বাদ মিটে গেছে তার। বয়স হলেও সে আসলে ছেলে মানুষই ছিল রোমান্স প্রিয় ও অনভিজ্ঞ। বাস্তব জগৎকে বোঝার বা উপলব্ধি করার কোনো চেষ্টাই কখনো করেনি। কিন্তু গত কয়েক মাসে গডফ্রে সম্পূর্ণ বদলে গেছে। এখন তাকে একজন নতুন মানুষই বলতে হবে। ডিসেম্বর বিদায় নিল। প্রফেসর টার্টলেট কোনো অসুখে পড়েনি, কিন্তু তবু তাকে সবসময় বিষণ্ণ দেখায়। দেশে ফেরার তার সেই বেকুলতা আগের মতোই আছে। আজকাল তিনি আর পকেট বেহালার কোনো সুর তোলেন না। হিংস্র জন্তুদের ভয়টা গডফ্রের মন থেকে এখনো দূর হয়নি। তার সন্দেহ, জঙ্গলিরাও যে কোনো দিন হামলা করতে পারে। বেড়াটা হয়তো জন্তুদেরকে ঠেকাতে পারবে, কিন্তু জঙ্গলিদের পারবে না। সে ঠিক করল আস্তানার ভেতর একটা সিঁড়ি তৈরি করবে। সিঁড়ি থাকলে খুব তাড়াতাড়ি দেবদারু গাছের মগডালে উঠে যাওয়া যাবে। টার্টলেটের মন খারাপ, কাজেই তার কাছ থেকে কোনো সাহায্য পাওয়া গেল না। কারফেনে তো সাহায্য সিঁড়িটা একাই বানালো গডফ্রে। তারপর পরদিন এলো। উইলট্রিতে ওরা খানাপিনার আয়োজন করল। তো একবার অনুরোধ করায় একটু নাচলেন টার্টলেট, একবার বেহালাও বাজালেন, কিন্তু কেউ তেমন খুশি হতে পারছে না। নতুন বছর ওদেরকে কোনো আশার আলো দেখাতে পারল না। জাহাজটার নাম ছিল স্বপ্ন। সেই স্বপ্ন ডুবে গেছে। ডুবা জাহাজের 2 জন যাত্রী এই দ্বীপে আশ্রয় নিয়েছে। গত 6 মাস ধরে সভ্য জগতের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই। কেউ ওদের খোঁজ নিতে আসেনি। ওরাও কাউকে কোনো খবর পাঠাতে পারেনি। কে জানে, সারা জীবন হয়তো এই অভিশপ্ত দ্বীপে থেকে যেতে হবে ওদেরকে। জানুয়ারি মাসের 18 তারিখ পর্যন্ত একটানা তুষারপাত হল। কুয়াশার চারদিক ঢাকা, 1 হাত দূরের জিনিসও দেখা যায় না। সেদিন রাতে বিছানায় শুয়ে ছটফট করছে গডফ্রে আর কারফেনে। তো দুজনের কারোরই ঘুম আসছে না। মশাল জেলে একধারে বসে বাইবেলের পাতা উল্টাচ্ছেন প্রফেসর টার্টলেট। হঠাৎ সবাইকে সচকিত করে দিয়ে দূর থেকে একটা শব্দ ভেসে এলো। স্বাভাবিক কোনো আওয়াজ নয়, একটা গর্জন। সেই রোমহর্ষক গর্জন ক্রমশ কাছে সরে আসছে। আর কোনো সন্দেহ নেই, এবার সত্যি সত্যি বন্য জন্তুগুলো হামলা করতে আসছে। ওই তো বাঘ ডাকছে, ওই তো হায়না ডাকছে। তারপর একে একে শোনা গেল চিতার ডাক, সিংহের হুঙ্কার। ভয়ে একেবারে কুঁকড়ে গেল ওরা। এভাবে 2 ঘন্টা পার হলো। হিংস্র জন্তুগুলো একেবারে কাছে চলে এলো। এখনো তারা গর্জন করছে। তারপর হঠাৎ করে তাদের চিৎকার চেঁচামেচি দূরে সরে গেল। কিন্তু মাঝরাতের খানিক পর আবার সবকটা ফিরে এলো উইলট্রির কাছে। গডফ্রে চাপা গলায় বলল, আস্তে আস্তে সবগুলো সাহস বাড়ছে। এই দ্বীপে থাকতে হলে একে একে করে সবকটাকে মারতে হবে। প্রফেসর টার্টলেট সাড়া দিলেন না। এক কোণে বসে ঠকঠক করে কাঁপছেন তিনি। কারফিনে তো কাঁপছে না, তবে চেহারায় রাজ্যের বিস্ময়। ফেলফেল করে দরজার দিকে তাকিয়ে আছে। ওদের পোষা প্রাণীগুলো ভয়ে আর্তনাদ করছে। ওগুলো সম্ভবত উইলট্রির তলায় আসতে চাইছে। গডফ্রে বলল, বেড়ার দরজাটা খোলা দরকার। ঘাট ঝাঁকিয়ে সাই দিল কারফেনে। তো আস্তানা থেকে বেরিয়ে বেড়ার গেট খুলতেই লাফ ঝাঁপ দিয়ে ভেতরে ঢুকলো ছাগল ও ভেড়াগুলো। আর সেই গেটের ওপাশে দেখা গেল একজোড়া জ্বলন্ত চোখ। মনে হলো গডফ্রে গেটটা বন্ধ করারও সময় পাবে না, তার আগে হিংস্র জন্তুটা ওর ঘাড়ে লাফিয়ে পড়বে। ঠিক এই সময় হ্যাঁচকা একটা টান অনুভব করল গডফ্রে। কারফেনে তো তাকে টান দিয়ে ঢুকিয়ে নিল উইলট্রির ভেতর। পর মুহূর্তে দরাম করে বন্ধ করে দিল দরজাটা। কিন্তু বেড়ার গেট বন্ধ করা সম্ভব হয়নি। কানের পাশে গর্জন শুনে বোঝা গেল গেট দিয়ে ভেতরে 3-4টি জন্তু ঢুকে পড়েছে।
জন্তুদের গর্জন, ছাগল ভেড়ার আর্তনাদ, কার্ফেনতুর চিৎকার, সব মিলিয়ে ভৌতিক ও ভয়ঙ্কর হয়ে উঠল পরিবেশ। পোষা প্রাণীগুলো কঠিন ফাঁদে আটকা পড়েছে। ভেতরে ঢোকার পর বেড়ার বাইরে বেরিয়ে যেতে পারছে না ওগুলো। না বুঝে ওগুলোকে যেন বলি দেওয়া হলো। গডফ্রে আর কার্ফেনেতো জানালা খুলে বাইরে তাকিয়ে আছে। অন্ধকারে কিছুই পরিষ্কার দেখা যাচ্ছে না, শুধু জন্তু জানোয়ারদের ছুটোছুটি আর গর্জন শোনা যাচ্ছে। ওগুলো বাঘ না সিংহ বোঝা যাচ্ছে না, শুধু বোঝা যাচ্ছে ছাগল ভেড়াগুলোকে মেরে ফেলছে। গর্জন আর ছুটোছুটির আওয়াজ শুনে মনে হলো আরো অনেক হিংস্র জন্তু ঢুকে পড়েছে বেড়ার ভেতর। আতঙ্কিত প্রফেসর কাপা হাতে নিজের বন্দুকটা ধরলেন। জানালা দিয়ে ব্যারেল বের করে গুলি করতে যাচ্ছিলেন তিনি। গডফ্রে বাধা দিল। অন্ধকারে আপনি কাকে গুলি করবেন? শুধু শুধু বুলেট নষ্ট করার কোনো মানে হয় না। ভুরু হোক, তখন লক্ষ্য স্থির করে গুলি করবেন। প্রফেসরকে বিশ্বাস নেই। গডফ্রে তার হাত থেকে বন্দুকটা কেড়ে নিল। তাছাড়া গডফ্রে যুক্তি দেখালো প্রফেসরের গুলিতে ওদের পোষা প্রাণীগুলো মারা যেতে পারে। অকস্মাৎ গুলির শব্দে চমকে উঠল গডফ্রে। কে গুলি করল? তাকিয়ে দেখে টার্টলেট। তার হাতে একটা রিভলভার। গডফ্রে জানালার আড়াল করে দাঁড়িয়েছিল, তাই বন্ধ দরজার গায়ে গুলি করছেন তিনি। দরজা ফুটো করে বাইরে বেরিয়ে গেছে বুলেটটা। আপনার কি মাথা খারাপ হলো? এমন বোকামি কেউ করে? শিক্ষককে তিরস্কার করল গডফ্রে। প্রফেসরের হাত থেকে রিভলভারটা কেড়ে নিল কার্ফেনেতো। গুলির আওয়াজ শুনে বনজন্তুগুলো আরো যেন ক্ষেপে উঠল। উইলট্রির গায়ে থাবা মারছে তারা। ওদের এই আস্তানা এবার না ভেঙে গুড়িয়ে যায়। আর অপেক্ষা করা যায় না, বলল গডফ্রে। একটা বন্দুক নিয়ে জানালার সামনে চলে এলো সে। দেখা দেখি কার্ফেনেতেও একটা বন্দুক তুলে নিল। দাঁড়ালো দ্বিতীয় জানালাটার সামনে। গডফ্রে মনে পড়ল কার্ফেনেতো বন্দুক চালাতে জানে না, কিন্তু এই মুহূর্তে তাকে মানা করার বা বাধা দেওয়ার সময় নেই। দুটি বন্দুক একসঙ্গে গর্জে উঠল। একবার নয়, বারবার। গুলির শব্দের সঙ্গে শোনা যাচ্ছে আহত জন্তুদের আর্তনাদ। ওরা কিন্তু আন্দাজে গুলি ছুড়ে বুলেট অপচয় করছে না। বন্দুকের সামনে ঠিক যখন কুচকুচে কালো কাঠামো একটা জ্বলন্ত চোখ দেখা যায়, তখনই বন্দুকের ট্রিগার টানছে। সিংহ, বাঘ, হায়না আর চিতার অস্তিত্ব টের পাচ্ছে ওরা। তাদের কাতর আওয়াজ শুনে বোঝা যাচ্ছে গুলি লাগছে। দম ফেলার অবসর পাওয়া গেল ২০ মিনিট পর। উইলট্রির বাইরে বনজন্তুরা এখন চুপ করে আছে। ওগুলো কি আপাতত ফিরে গেছে? দিনের আলো ফুটলে আবার ফিরে আসবে? সাবধানের মান নেই, তাই জানালার সামনে থেকে নড়ল না ওরা। একটা কথা ভেবে গডফ্রের বিস্ময় বাঁধ মানছে না। জীবনে এই প্রথম বন্দুক চালাচ্ছে কার্ফেনেতো, অথচ তার একটা গুলিও সম্ভবত ফসকায়নি। ব্যাপারটা সত্যিই অবিশ্বাস্য। রাত ২টোর দিকে আবারও শুরু হলো হামলা। এবারের আক্রমণ আগের চেয়েও প্রচণ্ড। বাইরে যেন কিয়ামত শুরু হয়ে গেছে। এমনকি উইলট্রির ভেতরটা নিরাপদ বলে মনে হচ্ছে না। চারপাশ থেকে গর্জন করছে জন্তুরা, অথচ জানালা দিয়ে একটাকেও দেখা যাচ্ছে না। দেখা না গেলে ওরা গুলি করবে কাকে? এরপর জন্তুগুলো দরজার উপর ঝাঁপিয়ে পড়ল। কপাট থরথর করে কাঁপতে শুরু করল, যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে। এবার যদি ওগুলো ভেতরে ঢুকতে পারে, ৩ জনকে ছিঁড়ে খেয়ে ফেলবে। সিঁড়ি বেয়ে উপরে উঠো, নির্দেশ দিল গডফ্রে। সোজা উঠে যাও মগডালে। ভাগ্যিস সিঁড়িটা বানিয়েছিল ওরা। বন্দুক, রিভলভার, গুলি, কার্তুজ ইত্যাদি নিয়ে তৈরি হয়ে গেল গডফ্রে আর কার্ফেনেতো। প্রফেসর টার্টলেটকেও তাগাদা দিল গডফ্রে। দেরি করবেন না স্যার, উঠুন। তাকে তাগাদা না দিলেও চলত। কথাটা বলে টার্টলেটের খোঁজে এদিক ওদিক তাকালো গডফ্রে, কিন্তু কোথাও তাকে দেখতে পেল না। কার্ফেনেতো ইঙ্গিত করার ছাদের দিকে তাকালো সে। প্রফেসর টার্টলেট ঠকঠক করে কাঁপছেন ঠিকই, কিন্তু এরই মধ্যে সিঁড়ি বেয়ে একেবারে মগডালে পৌঁছে গেছেন। কার্ফেনেতোকে নিয়ে ৩০ ফুটও উঠেনি গডফ্রে। উইলট্রির দরজা ভেঙে গেল। কোটরের ভেতর হুড়মুড় করে ঢুকে পড়ল বনজন্তুগুলো। ভেতরে ওদেরকে না পেয়ে আক্রোশে গজরাচ্ছে তারা। ওরা উঠেছে মগডাল থেকে, আর্তনাদ ছাড়লেন প্রফেসর।
গডফ্রে আর কার্ফিনেতোকে বাঘ মনে করছেন তিনি। চোখ বুজে চিৎকার করছেন, ফলে ভুলটা তার ভাঙছেও না। এক হাতে একটা ডাল ধরে ঝুলে আছেন, যে কোনো মুহূর্তে তিনি খসে পড়বেন। তাড়াতাড়ি পাশে এসে তাকে ধরে ফেললেন কার্ফিনেতো। বাঘ উঠেনি, বুঝতে পেরে চওড়া একটা ডালে বসে নিজেকে সেই ডালের সঙ্গে রশি দিয়ে বাঁধলেন টার্টলেট। গডফ্রে আর কার্ফিনেতো বেশি উপরে উঠল না, ফোকারটার মুখে বসার ব্যবস্থা করল। জন্তুগুলো উপরে উঠছে দেখলেই সঙ্গে সঙ্গে গুলি করবে। নিচে থেকে তর্জন গর্জন ভেসে আসছে, কিন্তু অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। এভাবেই সময়টা কাটতে লাগলো ওদের। হঠাৎ ভোর 4টার দিকে নতুন আরেকটা বিপদ দেখে আঁতকে উঠল গডফ্রে। গাছে আগুন লেগে গেছে। সে কি জাতা আগুন! একেবারে দাউ দাউ করে জ্বলছে। ছাদের ফোকর দিয়ে ধোঁয়া উঠতে শুরু করল। গডফ্রের মাথায় ব্যাপারটা ঢুকছে না। এ আবার কি রহস্য? রহস্য কিছুই নয়। জন্তুগুলো লাফালাফি করার সময় ফায়ারপ্লেসের আগুন চারদিকে ছড়িয়েছে, আর তাতেই প্রকাণ্ড এই দেবদারু গাছে আগুন ধরে গেছে। পাথরের উপর পাথর বসিয়ে ফায়ারপ্লেসটা তৈরি করেছিল গডফ্রে। এতদিন কোনো অগ্নিকাণ্ড না ঘটায় সেটার কারণ। বনজন্তুগুলো এদেরকে না পেয়ে ঘরের সমস্ত জিনিসপত্র তছনছ করেছে, ফলে শুকনো গাছের গায়ে আগুন লাগতে সময় লাগেনি। হঠাৎ চারদিকের মাটি এবং আকাশ কাঁপিয়ে প্রচণ্ড একটা বিস্ফোরণ ঘটল। সেই বিস্ফোরণের ধাক্কায় গাছ থেকে ছিটকে একটু হলে পড়ে যাচ্ছিল ওরা। কি ব্যাপার? কি ঘটল? উইলট্রির ভেতরে বাক্স ভর্তি গোলাবারুদ ছিল, সেটাই বিস্ফোরিত হয়েছে। বাক্সটা থেকে কামানের গোলার মতো বেরিয়ে আসছে গোলাবারুদ। কিছু জন্তু আহত হলো, কিছু ভয়ে পালিয়ে গেল, কিন্তু আগুনটা ক্রমশ বাড়ছে। গোটা দেবদারু গাছটাই বোধহয় পুড়ে যাবে। বেশ দ্রুতই উপরে, অর্থাৎ ছাদের ফুকরের দিকে উঠে আসছে শিখাগুলো। ধোঁয়া একদম বন্ধ হয়ে এলো ওদের। এই গাছে থাকলে ওদেরকে পুড়ে মরতে হবে। এত উঁচু গাছ থেকে নিচে লাফিয়ে পড়াও সম্ভব নয়। এই সময় মরমর করে একটা আওয়াজ শোনা গেল। উইলট্রির শিকড়গুলো পুড়ে গেছে। গোটা গাছটাই পড়ে যাচ্ছে কাত হয়ে। কিন্তু উইলট্রি মাটিতে পড়ল না। আশপাশে আরো কয়েকটা প্রকাণ্ড গাছ রয়েছে, কাত হয়ে সেটার গায়ে হেলান দিল উইলট্রি। মাটি থেকে অনেক উপরে 45 ডিগ্রি বাঁকানো একটা দোলনার মতো গাছটার মগডাল শূন্যে ঝুলে রয়েছে। গাছটা মাটিতে পড়বে না বুঝতে পেরে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলল গডফ্রে। আর ঠিক তখনই কে যেন তার কানের কাছে বিড়বিড় করে বলল, 19শে জানুয়ারি। চমকে উঠল গডফ্রে। কথাটা কে বলল? বলল কার্ফিনেতো। কিন্তু তা কি করে সম্ভব? সে তো ইংরেজি জানে না। ইংরেজি ভাষার একটা শব্দও তো তাকে দিয়ে উচ্চারণ করা যায়নি। তাহলে? কি বললে তুমি? গডফ্রে হতভম্ব। আবার বলো তো। বলছিলাম যে আজই এখানে আপনার মামা মিস্টার কোল্ডেরুপের পৌঁছানোর কথা মিস্টার গডফ্রে। তা যদি না পৌঁছান, তাহলে আর সর্বনাশে কিছু বাকি থাকবে না আমাদের। আমাদের সবাইকে মরতেই হবে এখানে। কার্ফিনেতো থামতেই উইলট্রির আশপাশে কোথাও থেকে কয়েকটা বন্দুক গর্জে উঠল। পর মুহূর্তে শুরু হয়ে গেল অঝোর ধারায় তুমুল বৃষ্টি। বৃষ্টি শুরু হওয়ায় খুশি হলো গডফ্রে। উইলট্রির আগুনটা দেখতে দেখতে নিভে গেল, কিন্তু নতুন যে ধাঁধাটা শুরু হয়েছে তার কি ব্যাখ্যা দেবে গডফ্রে? কার্ফিনেতো, যে কিনা এক বর্ণ ইংরেজিও জানে না, সে কিনা চোস্ত মার্কিন উচ্চারণে কথা বলল। শুধু কি তাই, তাকে মিস্টার গডফ্রে বলে সম্বোধনও করল। সেই সঙ্গে জানালো উইল মামা নাকি ফিনা আইল্যান্ডে আজ আসবেন। সে থামল। অমনি কাছাকাছি কোথাও থেকে গর্জে উঠল কয়েকটা বন্দুক, যেন তার কথায় সায় দিয়েছে। এসবের ব্যাখ্যা কি? গাছপালার ফাঁক দিয়ে নিচে দেখা গেল কয়েকজন নাবিককে। ছুটে উইলট্রির দিকে আসছে তারা। গডফ্রে আর দেরি করল না। সিঁড়ি বেয়ে তরতর করে নেমে এলো। কার্ফিনেতেও তার পিছু নিল। নিচে নামতেই দুজন মানুষের গলা ঢুকল গডফ্রের কানে। এ এমন কণ্ঠস্বর 1000 বছর পর শুনলেও চিনতে পারবে গডফ্রে। কি হে ভাগ্নে, আছো কেমন? সহাস্যে জানতে চাইলেন কোল্ডেরুপ।
গডফ্রে? ফিনার গলায় আনন্দ ও উল্লাস। উইল মামা, তুমি? ফিনা, তুমি? গডফ্রে স্তম্ভিত। ইতিমধ্যে ক্যাপ্টেন টারকটের নির্দেশ পেয়ে দুজন নাবিক উইলট্রির মগডালে উঠে পড়েছে। প্রফেসর টার্টলেটকে তারা যথাযোগ্য সম্মানের সঙ্গে, তবে আধ কাঁচা ফলের মতো পেরে আনল। গডফ্রে আবার বিড়বিড় করল, মামা, তুমি? হ্যাঁ, দৃষ্টি ভ্রম নয়, ঠিকই দেখতে পাচ্ছিস, আমি। কিন্তু তুমি ফিনা আইল্যান্ডে হদিশ পেলে কিভাবে? ফিনা আইল্যান্ড? প্রবল বেগে মাথা নাড়লেন উইলিয়াম ডব্লিউ কল্লেরুপ। কিসের ফিনা আইল্যান্ড? এই দ্বীপের নাম তো স্পেন্সার আইল্যান্ড। হদিশ পেলাম কিভাবে? এটা কোনো কঠিন প্রশ্ন হলো? আমার দ্বীপ আমি খুঁজে পাবো না তো কে খুঁজে পাবে? এই দ্বীপ আমি 6 মাস আগে নিলামে কিনেছি। স্পেন্সার আইল্যান্ড মানে? গডফ্রে, তুমি কি এই দ্বীপের নাম দিয়েছ ফিনা আইল্যান্ড? মিষ্টি সুরে প্রশ্ন করল ফিনা। আমার মেয়ের নামে যখন নামকরণ হয়েছে, এ নামটাই বহাল রাখতে হবে, কল্লেরূপ বললেন। তবে দ্বীপটার ভৌগোলিক নাম স্পেন্সার আইল্যান্ড। খুব দূরে নয়, সান ফ্রান্সিসকো থেকে মাত্র 3 দিনের পথ। একটু কৌশলে আমি তোমাকে এখানে পাঠিয়েছি। ভেবেছিলাম রবিনসন ক্রুসোকে অনুসরণ করার জন্য এই দ্বীপটাই তোমার জন্য আদর্শ হবে। কি বললে মামা, কি বললে? রবিনসন ক্রুসোকে অনুকরণ? তিক্ত হাসি ফুটল গডফ্রের ঠোঁটে। সত্যি কথা বলতে কি, কাজটা তুমি ঠিকই করেছ, কোনো সন্দেহ নেই। আমার শিক্ষা হয়ে গেছে মামা। কিন্তু মামা, জাহাজ ডুবির ঘটনাটা? সাজানো নাটক, স্রেফ সাজানো নাটক, হেসে উঠে বললেন গডফ্রে। তার এমন হাসি খুশি চেহারা আগে কখনো দেখা যায়নি। ক্যাপ্টেন টারকটের উপর আমার নির্দেশ ছিল স্বপ্নকে অর্ধেকটার মতো ডুবানোর ভান করতে হবে। তোমরা ভাবলে জাহাজটা পুরোপুরি ডুবে গেছে। তোমরা নিরাপদে দ্বীপে উঠেছ, এটা দেখেই টারকট জাহাজের পানি ছেঁচে ফেলে দেয়। তারপর ফুল স্পিডে চালিয়ে সোজা ফিরে যায় সান ফ্রান্সিসকোয় 3 দিনের মধ্যে। এখন আবার উনি আমাদেরকে স্পেন্সার আইল্যান্ডে নিয়ে এলেন। তাহলে নাবিক বা মাল্লারা কেউ মারা যায়নি? না, কেন মরবে? তবে সেই চীনা লোকটার ভাগ্যে কি ঘটেছে তা বলতে পারি না। ওই যে জাহাজের খুলে যে লোকটা লুকিয়েছিল, পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। কিন্তু মামা, কেনটা? জঙ্গলিদের কেনটা? তাও সাজানো নাটক। ওই কেন আমার বানানো ভাগ্নে। গোটা ব্যাপারটাই আসলে অভিনয়। জঙ্গলিরা? ওরা আসলে জঙ্গলি নয়, ওদেরকে আমি জঙ্গলি সাজাই। ভাগ্যকে ধন্যবাদ, তোমাদের বলে ওদের কারোরই লাগেনি। আর কারফেনে তো নাটকের একটা চরিত্র। ওর নাম কারফেনে তো নয়, জাসব্রাস। সে আমার অতি বিশ্বস্ত কর্মচারী। এখানে এসে দেখতে পাচ্ছি ক্রুসোর ফ্রাইডের ভূমিকায় বেড়ে অভিনয় করছে সে। তা ঠিক, মামাকে সমর্থন করল গডফ্রে। ভদ্রলোক দুবার আমার প্রাণ বাঁচিয়েছে, একবার ভালুকের কবল থেকে আর একবার বাঘের কবল থেকে। নকল নকল, দুটোই নকল, একটাও জ্যান্ত ছিল না। গলা ছেড়ে হেসে উঠলেন কল্লেরূপ। দুটোর ভেতরেই গাদা গাদা খড় ছিল। জাসব্রাস আর তার সঙ্গীরা ও দুটো নিয়েই দ্বীপে উঠে। কিন্তু নকল হলে থাবা নড়ছিল কিভাবে? স্প্রিং বসানো খেলনা যে, দুবার তোমাকে ফাঁকি দিয়ে রাস্তায় ওগুলো রেখে আসে জাসব্রাস। হে হে, সবই অভিনয়, বুঝলে ভাগ্নে? কিন্তু কেন? বাহ, দিব্যি নিশ্চিন্তে দিন কাটাচ্ছিলে দ্বীপে। উত্তেজনাকর কিছু একটা না ঘটলে ক্রুসোদের মানাবে কেন? এবার মামার সঙ্গে ভাগ্নেও হেসে উঠল। কিন্তু একটা প্রশ্ন মামা, এখানে আমাদের জীবনযাপন যদি তুমি সহজ করতে নাই চেয়ে থাকো, তাহলে প্রয়োজনীয় জিনিস ভর্তি সিন্দুকটা পাঠালে কেন? প্রয়োজনীয় জিনিস ভর্তি সিন্দুক? কল্লেরূপ আকাশ থেকে পড়লেন। আমি তো কোনো সিন্দুক পাঠাইনি। তবে কি?
কথা শেষ না করে ফিনার দিকে তাকালেন তিনি। মাথা নিচু করে মাটির দিকে তাকালো ফিনা। আচ্ছা, বুঝেছি, তাহলে এ ব্যাপার। ফিনাই কোনো লোককে দিয়ে। কোল্ডেরূপ ক্যাপ্টেন টার্কটের দিকে তাকালেন। টার্কট হেসে ফেলে বললেন, মিস ফিনার কথা আমি কি ফেলতে পারি? আপনি বলুন মিস্টার কোল্ডেরূপ। 4 মাস আগে আপনি যখন দ্বীপে এরা কি করছে জানার জন্য আমাকে পাঠালেন, তখন ওই সিন্দুকটা। ফিনা, তুমি তাহলে সিন্দুকটা? গডফ্রে হাসছে। লজ্জায় লাল হয়ে উঠেছে ফিনা। ক্যাপ্টেন টার্কট, আপনি আমাকে কথা দিয়েছিলেন যে ব্যাপারটা গোপন রাখবেন। তার কথা শুনে সবাই একযোগে হেসে উঠল। কিন্তু কুমিরটা? আপনি কি বলতে চান মিস্টার কোল্ডেরূপ? আমাকে যে কুমিরটা ধাওয়া করেছিল সেটা ছিল আপনার পাঠানো নকল কুমির, স্প্রিং লাগানো। এই প্রথম মুখ খুললেন প্রফেসর টার্টলেট। কুমির? হ্যাঁ মিস্টার কোল্ডেরূপ, বলল জাস ব্রাস ওরফে কার্ফিনেতো। আস্ত অজান্ত একটা কুমির সত্যি সত্যি মিস্টার টার্টলেটকে ধাওয়া করেছিল। ওটাকে কিন্তু আমি সঙ্গে করে আনিনি। সে থামতেই মামাকে হিংস্র জন্তুদের কথা বলল গডফ্রে। শুনে কোল্ডেরূপ চিন্তিত হয়ে পড়লেন। সবাই জানে স্পেন্সার আইল্যান্ডে কোনো হিংস্র জন্তু জানোয়ার নেই। দলিলেও এ কথা লেখা আছে। আমিষখোর কোনো প্রাণী কখনোই দেখা যায়নি দ্বীপে। কোল্ডেরূপ নিজে ওই দলিল খুঁটিয়ে পড়েছেন। গডফ্রে এরপর রহস্যময় ধোঁয়ার কথাটাও তুলল। একটার কোনো সমাধান পাওয়া গেল না। কোল্ডেরূপ স্বীকার করলেন, নাটকের প্রযোজক হিসেবে সবকিছু সুষ্ঠুভাবে সারতে পারেননি তিনি। তিনি নিজে যেখানে সব দেখে রায় দিয়েছিলেন যে দ্বীপে কোনো হিংস্র প্রাণী বা ব্যাখ্যার অতীত কোনো রহস্য নেই, সেখানে সাপ, সিংহ, হায়ানা, চিতা বা ধোঁয়া আসে থেকে। এ তার এক ধরনের ব্যর্থতা তো বটেই। প্রসঙ্গটা আপাতত ভুলে থাকলেন তিনি। গডফ্রেকে বললেন, দ্বীপটা তোমাকে চিরকাল আকর্ষণ করে, তাই না? সে কথা ভেবেই এই দ্বীপটা আমি তোমাকে দিয়ে দিয়েছি। এখন এটাকে নিয়ে যা খুশি করতে পারো তুমি। যদি চাও রবিনসন ক্রুসো হয়ে সারাটা জীবন এখানে কাটিয়ে দিতে পারো, কেউ আপত্তি করবে না। রবিনসন ক্রুসো হব আমি? মামা, মাফ চাই মামা। তাহলে চলো ফিরে যাই সান ফ্রান্সিসকোয়, যত তাড়াতাড়ি সম্ভব। আমি তোমাদেরকে বিয়ে দিতে চাই। কালে আমরা রওনা হতে পারি, কি বলো? ঘাড় কাত করে তক্ষণে রাজি হয়ে গেল গডফ্রে। তারপর সবাইকে নিয়ে বেরোলো সে দ্বীপটা ঘুরিয়ে দেখাবে। ওয়েলট্রির আশপাশে বনজন্তুরা কিছুই আস্ত রাখেনি, ভেঙে সব গড়িয়ে দিয়েছে। ওদের পোষা প্রাণী একটাও বেঁচে নেই। চারদিকে ছড়িয়ে রয়েছে তাদের ছিন্ন ভিন্ন মৃতদেহ। দলবল নিয়ে কোল্ডেরূপ সময় মতো না পৌঁছালে এই ক্রুশুদের কপালে আরো অনেক খারাপই ছিল। হুইল মামা, হঠাৎ মনে পড়ে যাওয়ায় বলল গডফ্রে, দ্বীপের নাম তো ফিনা আইল্যান্ড, কিন্তু আমাদের এই আস্থানার নাম কি রেখেছি জানো? ওয়েলট্রি। বেশ বেশ, খুশি হলাম। ওয়েলট্রির বীজ সান ফ্রান্সিসকোয় নিয়ে যাব, পুঁতে দেব আমার বাগানে। রাস্তা ধরে হাঁটছে ওরা। বনজন্তুদের অস্তিত্ব টের পাওয়া গেল। অনেক লোকজন দেখে ভয়ে তারা এগিয়ে এলো না, ঝোপের ভেতর লুকিয়ে পড়ল। প্রসঙ্গটা আবার তুললেন কোল্ডেরূপ। এতগুলো হিংস্র জানোয়ার এই দ্বীপে কোত্থেকে এলো? অনেক মাথা খাটিয়েও রহস্যটার কোনো মীমাংসা পাওয়া গেল না। রাতটা ওরা সবাই স্বপ্নে কাটাল। স্বপ্ন রওনা হলো পরদিন, জানুয়ারি মাসের 20 তারিখে। বেলা 8টার দিকে ডেক থেকে গডফ্রে দেখল দিগন্তে মিলিয়ে যাচ্ছে স্পেন্সার ওরফে ফিনা আইল্যান্ড। বুকটা কি এক মায়ায় টনটন করে উঠল তার। দ্বীপটাকে ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছে। এই ফিনা আইল্যান্ড 6 মাসে অনেক কিছু শিখিয়েছে তাকে। সে শিক্ষা অমূল্য। জীবনটাকে সুন্দর ও সুষ্ঠুভাবে গড়ে তুলতে তাকে সবসময় সাহায্য করবে। স্বপ্ন আবার সোজা পথ ধরে ফিরছে। দিনে একদিকে, রাতে আরেক দিকে নয়। কাজেই সান ফ্রান্সিসকোয় খুব তাড়াতাড়ি পৌঁছে গেল ওরা। জাহাজ জেটিতে ভিড়তেই অদ্ভুত ও অবিশ্বাস্য এক ঘটনা ঘটল। এবার নিয়ে দ্বিতীয়বার জাহাজের খোল থেকে বেরিয়ে এলো সেই চীনাম্যান
সেংভু। কল্লেরূপের সামনে এসে সেংভু বলল, মিস্টার কল্লেরূপ, আশা করি আপনি আমাকে ক্ষমা করবেন। প্রথমবার আপনার জাহাজের খুলে ঢোকাবার কারণ ছিল আমি ভেবেছিলাম স্বপ্ন সাংহাই যাবে, আর এবার স্বপ্ন থেকে নামছি সান ফ্রান্সিসকোয় ফিরে আসতে পারে। তার আকস্মিক আবির্ভাবে সবাই বিমূঢ়, কারো মুখে কথা ফুটছে না। নিস্তব্ধতা ভাঙলেন কল্লেরূপ। গত 6 মাস নিশ্চয়ই তুমি আমার জাহাজের খুলে লুকিয়েছিলে না? জি না, তা ছিলাম না। তাহলে কোথায় ছিলে? দ্বীপে ছিলাম স্যার, ফিনা আইল্যান্ডে। কি বললে? গডফ্রে হা হয়ে গেল। তুমি দ্বীপে ছিলে? হ্যাঁ। তাহলে তুমি আগুন জ্বালতে? হ্যাঁ, আমি। বেঁচে থাকতে হলে আগুন তো জ্বালতেই হবে। তুমি আমাদের দেখা দাওনি কেন? আমরা তো একই সঙ্গে থাকতে পারতাম। সেংভু শান্ত গাম্ভীর্যের সঙ্গে জবাব দিল, চীনারা আসলে একা থাকতেই ভালোবাসে। সব চীনাই নিজেকে রক্ষা করতে জানে। অস্তিত্ব রক্ষার জন্য আর কারো সাহায্য আমাদের দরকার হয় না। দ্বিতীয়বার তুমি জাহাজে উঠলে কিভাবে? সাঁতরে উঠি, জানুয়ারি মাসের 19 তারিখে। নুয়ে পড়ল সেংভু। সবিনয়ে সবাইকে অভিবাদন জানিয়ে সিঁড়ি বেয়ে জেটিতে নামল। তারপর মিশে গেল লোকজনের ভিড়ে। রবিনসন ক্রুসো হবার সব রকম যোগ্যতা একমাত্র ওরই আছে, কল্লেরূপ বললেন। ওর মতো একা একটা দ্বীপে থাকতে পারবে তোমরা কেউ? কঠিন একটা প্রশ্ন, সন্দেহ নেই, বলল গডফ্রে। যাক, অন্তত একটা রহস্যের সমাধান পাওয়া গেল। ধোঁয়াটা এখন আর কোনো ধাঁধা নয়। বোঝা গেল সেংভুই আগুন জ্বালত। কিন্তু বন্যজন্তুগুলো, ফিনা আইল্যান্ডে ওগুলো কিভাবে এলো বোধহয় কোনোদিন জানা যাবে না। আর আমার প্রতিদ্বন্দ্বী কুমিরটা? জানতে চাইলেন প্রফেসর টার্টলেট। মরা কুমিরটা ফিনা আইল্যান্ডে রেখে আসেনি, জাহাজে তুলে নিয়েছেন। ওটার এবার কি রহস্য? মরা কুমিরটা ফিনা আইল্যান্ডে রেখে আসেননি, জাহাজে তুলে নিয়ে এসেছেন। ওটার এবার কি রহস্য? উইল মামা একটু বিব্রতই হলেন, কিন্তু কুমির রহস্য ভেদ করা এমনকি তার পক্ষেও সম্ভব নয়। দিন কয়েক পরই খুব ধুমধামের সঙ্গে গডফ্রে আর ফিনার বিয়ে হল। তারপর একদিন ছাত্রছাত্রী আর মিস্টার কল্লেরূপকে নিজের বাড়িতে দাওয়াত দিলেন প্রফেসর টার্টলেট। প্রফেসরের বৈঠকখানায় ঢোকার পর চমকে উঠল সবাই। দূর থেকে দেখে একেবারে জ্যান্ত লাগছে স্টাফ করা কুমিরটাকে। কড়িকাঠ থেকে ঝুলিয়ে রাখা হয়েছে ওটা, মুখ খোলা, থাবা উদ্যত। গর্ব করে টার্টলেট বললেন, হে কুমির, আমার এই বৈঠকখানার অলংকার। সবাই তার রুচি ও বুদ্ধির প্রশংসা করতে লাগল। টার্টলেট সবাইকে থামিয়ে দিয়ে বললেন, মিস্টার কল্লেরূপ, বলতে পারবেন কুমিরটা দ্বীপে কিভাবে এসেছিল? না, কেন, খেয়াল করেননি? কুমিরটার গলায় একটা লেবেল সাঁটা ছিল। লেবেল সাঁটা ছিল? কি বলছেন? ঠিকই বলছি, এই দেখুন সেই লেবেল, বলে কল্লেরূপের দিকে এক টুকরো চামড়া বাড়িয়ে ধরলেন টার্টলেট। সবাই হুমড়ি খেয়ে পড়ল চামড়াটা দেখার জন্য। তাতে লেখা রয়েছে, হামবুর্গ থেকে হাগনব্যাক কোম্পানি কর্তৃক প্রেরিত জনাব জে আর টাস্কিনার, বরাবর এসু, স্টকটন, আমেরিকা। পড়া শেষ হতেই গলা ছেড়ে হেসে উঠলেন কল্লেরূপ। এতদিনে সব তিনি বুঝতে পারছেন। আচ্ছা, এ তাহলে তার চিরশত্রু টাস্কিনারের কীর্তি। নিলামে হেরে যাবার পর প্রতিশোধ নেয়ার জন্য অস্থির হয়ে ওঠেন তিনি। বিভিন্ন দেশের চিড়িয়াখানা থেকে হিংস্র জন্তু জানোয়ার আনিয়েছেন। তারপর সেগুলোকে জাহাজে তুলে ছেড়ে দিয়েছেন ফিনা আইল্যান্ডে। ভেবেছেন এবার তার শত্রু ঠেলা সামলাক। প্রতিদ্বন্দ্বীকে সায়স্তা করতে গিয়ে অনেক টাকা খরচ করেছেন তিনি। সত্যি লোকটার প্রশংসা করতেই হয়। আবার হেসে উঠে বললেন কল্লেরূপ, হার মানতে জানে না। আমার মাথায় কিন্তু এই বুদ্ধি কখনোই আসতো না। ফিনা উদ্বেগ প্রকাশ করে বলল, কিন্তু ওই দ্বীপে তো আর যাওয়াই হবে না। হিংস্র প্রাণীদের আমরা সাংঘাতিক ভয় পাই। আমরা অপেক্ষা করব, বলল উইল মামা। শেষ সিংহটা শেষ বাঘটাকে খেয়ে ফেলুক, তারপর যাব।
ফিনাকে তো ওই দ্বীপে একবার আমি নিয়েই যাব, বলল গডফ্রে। কি ফিনা, যাবে তো নাকি ভয় পাবে? তুমি সঙ্গে থাকলে ভয় পাবো না, মিষ্টি গলায় বলল ফিনা। যাব বই কি, অবশ্যই যাব। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন জুল ভার্নের লেখা গল্প স্কুল ফর রবিনসন্স এর ষষ্ঠ পর্ব। ষষ্ঠ পর্বের মাধ্যমে পুরো গল্পটা আমরা এখানেই শেষ করছি। বাই দ্য ওয়ে, গল্পটি রূপান্তর করেছে শামসুদ্দিন নওয়াব, এই কথাটা শুরুতেই বলতে আমি ভুলে গিয়েছিলাম। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো মনে করে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সেই প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছে।